সিঁড়ি কবিতাটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। এই কবিতাটা খুব ছোট্ট একটা কবিতা। কবিকে কিশোর কবি বলা হয় কারণ তিনি মাত্র 21 বছর বয়সে মারা যান। আর এইটুকু সময়ের মধ্যেই তিনি এমন কিছু রচনা করে গেছেন যা মানুষের মনে দাগ কেটেছে, ভীষণভাবে দাগ কেটেছে। তার কবিতায় শোষিত, বঞ্চিত, নিপীড়িত, দরিদ্র মানুষদের যন্ত্রণার কথা বারে বারে ফুটে উঠেছে। তিনি তার কবিতার মাধ্যমে সমাজের বিভিন্ন অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদে গর্জে উঠেছেন। সিঁড়ি কবিতাটি তার মৃত্যুর পর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্রের অন্তর্গত। তাঁর রচনাগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ছাড়পত্র, পূর্বাভাস, অভিযান, ঘুম নেই ইত্যাদি। এর মধ্যে 2-3টে অন্তত তোমরা মনে রেখো, 2টো অন্তত মনে রেখো, ছোট প্রশ্ন আসতে পারে। এবার চলে আসি কবিতায়। আমরা সিঁড়ি। তোমরা আমাদের মাড়িয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। এখানে সিঁড়ি হলো সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষদের প্রতীক। তোমরা এই শব্দগুলোর বানান ভালো করে দেখে নেবে। এই শব্দগুলো এই কবিতার প্রশ্ন উত্তর লিখতে গেলে বারে বারে আসবে। বঞ্চিত, শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, ধনী, দরিদ্র, এই সমস্ত শব্দগুলোর বানানগুলো একটু ভালো করে দেখে নেবে। পুরোটাই দেখতে হবে, কিন্তু এইগুলো যেহেতু বারে বারে আসবে আমার মনে হচ্ছে, তাই জন্য বললাম। তো এখানে সিঁড়ি বলতে কবি কাদের বলেছেন? এখানে সিঁড়ি বলতে কবি সমাজের বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত মানুষদের বুঝিয়েছেন, যাদের শ্রমের ওপর ভর করে ধনীরা আরও বেশি ধনী হয় এবং নিজেদের সমাজের উঁচু তলার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। এর আগে আমরা কুলিমজুর কবিতায় দেখেছি যে কিভাবে উচ্চবিত্তরা সমাজের শ্রমিকদের ওপর নির্ভর করে, তাদের শোষণ করে নিজেরা আরামের জীবন যাপন করে। এরপর কবি কি বলছেন? তোমরা আমাদের মাড়িয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। এখানে তোমরা বলতে সিঁড়িতে আরোহণকারী মানুষ, অর্থাৎ সিঁড়ি দিয়ে যারা ওপরে ওঠে। আমাদের বলতে সিঁড়ি, অর্থাৎ সমাজের দরিদ্র নিপীড়িত সম্প্রদায়। তোমরা আমাদের মাড়িয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। এই উঁচুতে বলতে কি না, সমাজের উঁচুতলার কথা বোঝাচ্ছে, একটা সমাজের একটা সম্মানীয় জায়গায় উঁচুতে। তাহলে তোমরা আমাদের মাড়িয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। তাহলে কি বলা হচ্ছে এখানে? মানুষ যেমন সিঁড়ি দিয়ে ওপরে ওঠে, তেমন উচ্চবিত্তরা শ্রমজীবী মানুষদের সিঁড়ির মতো ব্যবহার করে, তাদের ওপর নির্ভর করে সমাজের উঁচু তলায় পৌঁছে যায়। তাহলে এখানে তোমরা বলতে কবি সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষদের বুঝিয়েছেন। তারা সমাজের নিচু তলার মানুষদের সিঁড়ির মতো ব্যবহার করে, তাদের শ্রমের ওপর ভর দিয়ে নিজেদের সম্পদের ভাণ্ডার স্ফীত করে সমাজের উঁচু তলার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে নিজেকে। তো এইভাবেই সমাজের উচ্চবিত্তরা শ্রমজীবী মানুষদের শ্রমের ওপর ভর করে নিজেদের সমাজের উঁচু তলার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। তারপর কবি কি বলছেন? তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তারা উঁচুতে উঠে যাওয়ার পর যে সিঁড়ির ওপর ভর করে তারা ওপরে উঠল, সেই সিঁড়িকে আর গুরুত্ব দেয় না, ফিরেও তাকায় না, পাত্তাও দেয় না। সিঁড়ি হলো নিচের তলা থেকে ওপর তলায় ওঠার নির্ভরযোগ্য এবং নিশ্চিন্ত মাধ্যম, কিন্তু আরোহী
ওপরে উঠে যাওয়ার পর তার আরোহণের মাধ্যম সিঁড়িকে গুরুত্ব দেয় না, মনেই রাখে না। শুধু তাই নয়, আরোহীর পায়ের আঘাতে সিঁড়ি ক্ষতবিক্ষত হয়। তেমনি সমাজের বিত্তমান শোষক শ্রেণী কখনোই মনে রাখে না তাদের সমাজের উঁচু তলায় পৌঁছনো সিঁড়ি তথা শোষিত শ্রেণীকে। দরিদ্র মানুষের পরিশ্রম ও যন্ত্রণার বিনিময়ে ধনীর সম্পদ আরও বৃদ্ধি পায় এবং তারা সমাজের উঁচু তলার মানুষ হিসেবে নিজেদের উন্নীত করে। অথচ নিজেদের লক্ষ্যে পৌঁছানোর পরেও তারা ফিরে তাকায় না সেই সিঁড়ি তথা শোষিত শ্রেণীর দিকে। এবার কবি বলছেন, তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। আচ্ছা, পদধূলি মানে পায়ের ধুলো, পদাঘাতে মানে পায়ের আঘাতে, মানে পা দিয়ে আঘাত করলে যেটা হয় সেটা। আচ্ছা, তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক। এবার তোমাদের বলতে আরোহীদের, মানে যারা সিঁড়িতে আরোহণ করে ওপরে উঠছে, অর্থাৎ এই কবিতায় উচ্চবিত্তদেরই বুঝিয়েছে। তো আরোহীদের পায়ের ধুলো পেয়ে যেন সিঁড়ি ধন্য হয়। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক। তো সিঁড়ি দিয়ে যারা ওপরে উঠছে তাদের পায়ের ধুলো পেয়ে যেন সিঁড়ি ধন্য হচ্ছে। মানে উচ্চবিত্তরা যে নিম্নবিত্তদের শ্রমের ওপর নির্ভর করে তাতে যেন নিম্নবিত্ত মানুষেরাই ধন্য হয়। উচ্চবিত্তরা শ্রমের বিনিময়ে সামান্য হলেও তো বেতন দেয়, তাতেই শ্রমজীবী মানুষেরা ধন্য হয়। আসলে এই কথাটা হয়তো কবি ব্যঙ্গ করেই বলেছেন। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। আরোহীরা যখন সিঁড়ি দিয়ে ওপরে ওঠে তখন তাদের পায়ের আঘাতে সিঁড়ি ক্ষতবিক্ষত হয়ে যায়। এর ইনার মিনিংটা হচ্ছে, সিঁড়ি দিয়ে মানুষ যেমন ওপরে ওঠে সমাজের উচ্চবিত্ত মানুষেরা, তেমনি সমাজের শ্রমজীবী সম্প্রদায়ের শ্রমের ওপর ভর করে নিজেদের সম্পদ বৃদ্ধি করে সমাজের উপরতলার মানুষ হিসেবে নিজেদের উন্নীত করে। অথচ এই দরিদ্র শ্রমজীবী মানুষদের উপযুক্ত পারিশ্রমিক বা সম্মান কিছুই ধনীরা দেয় না। এই শোষণ ও বঞ্চনার ফলে দরিদ্র শ্রমজীবী মানুষেরা ক্ষতবিক্ষত হয়। সিঁড়ি যেমন আরোহীদের পায়ের আঘাতে ক্ষতবিক্ষত হয়, তেমনি এই দরিদ্র শ্রমজীবী মানুষরা উচ্চবিত্তদের শোষণের ফলে, উচ্চবিত্তরা উপযুক্ত সম্মান বা পারিশ্রমিক কিছুই দেয় না বলে ক্ষতবিক্ষত হয়। তোমরাও তা জানো। কে কি জানে? সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে আরোহীর পায়ের আঘাতে সিঁড়িতে নানা ক্ষতের সৃষ্টি হয়। আরোহীরা তা জানে। এখানে কবি বলতে চেয়েছেন, সমাজের উচ্চবিত্ত ব্যক্তিরা জানে তারা যে নিজেদের সমাজের উঁচুতলার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে তার পেছনে আছে শ্রমজীবী মানুষদের শ্রম। তারপরেও তারা শ্রমজীবী মানুষদের দিকে ফিরেও তাকায় না, সম্মান দেয় না। এজন্য দরিদ্র শ্রমজীবী মানুষদের হৃদয় ক্ষতবিক্ষত হয়, তাদের জীবন হতশ্রী হয়ে যায়। এটা উচ্চবিত্তরা জানে। আচ্ছা, তারা জেনে কি করলো? কবি সিঁড়িকে দিয়ে বলাচ্ছেন, তাই কার পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে,
আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। তারা জেনে কি করলো, তারা সমস্ত ক্ষত চিহ্নকে কার্পেটে ঢাকা দিয়ে রাখতে চাইল, যাতে তাদের সবাই ভালো ভাবে। তারা নিজেদেরকে সবার কাছে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তাই তারা সমস্ত ক্ষত কার্পেট দিয়ে ঢেকে রাখে, যাতে কেউ দেখতে না পায়। এখানে কবি বলতে চেয়েছেন যে সিঁড়ির ক্ষত যেমন কার্পেট দিয়ে ঢেকে দেওয়া হয়, তেমনি সমাজের উঁচু তলার মানুষেরা অর্থাৎ উচ্চবিত্তরা সমাজের নিচু তলার মানুষদের শোষণ করে তাদের মনে যে ক্ষতের সৃষ্টি করে, সেই ক্ষতকে তারা মিষ্টি কথা দিয়ে বা সামান্য কিছু পয়সা দিয়ে বা অন্য কোনো উপায়ে ঢেকে রাখতে চায়। এইভাবে তারা সমাজে নিজেদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই লাইনগুলো তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে। বক্তাকে, এখানে বক্তা হলো সিঁড়ি, অর্থাৎ সমাজের তথাকথিত বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, শোষিত শ্রেণীর মানুষ। কাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হয়েছে? না, সিঁড়িতে আরোহণকারী মানুষ তথা সমাজের উচ্চবিত্ত মানুষদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে। কার্পেট কি? কার্পেট শব্দের অর্থ হলো গালিচা। কার্পেট নানা রঙের হয়। বিভিন্ন অনুষ্ঠানে জায়গাটির সৌন্দর্য বাড়ানোর জন্য কার্পেট ব্যবহার করা হয়। কারা কাদের বুকের ক্ষত কেন ঢাকা দিয়ে রাখতে চায়? সিঁড়িতে আরোহণকারী মানুষেরা সিঁড়ির বুকের ক্ষত ঢাকা দিয়ে রাখতে চায়, কারণ সিঁড়ির বুকের ক্ষত দেখলেই বোঝা যাবে যে সিঁড়ি কতটা অত্যাচারিত হয়েছে। আরোহণকারী নিজের অত্যাচারের চিহ্ন ঢেকে রেখে নিজেকে সবার কাছে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এর ইনার মিনিং এই হলো যে সমাজের উঁচু তলার মানুষেরা তথাকথিত নিচু তলার মানুষদের শ্রমের ওপর ভর করে তাদের সিঁড়ির মতো ব্যবহার করে নিজেদের প্রতিপত্তি ও সম্পদ বৃদ্ধি করে। এর ফলে সমাজের নিচু তলার গরিব মানুষদের জীবন দুঃখ দুর্দশায় ক্ষতবিক্ষত হয়। সমাজের উঁচু তলার মানুষেরা সমাজের নিচু তলার মানুষদের বুকের এই ক্ষত ঢাকা দিয়ে রাখতে চায়। তারা তাদের অত্যাচারের চিহ্নকে ঢাকা দিয়ে রাখতে চায়, কারণ তারা সমাজে নিজেদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। আচ্ছা, এরপর আছে, তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত। তবু আমরা জানি। এবার আমরা জানি বলতে কে জানে? সিঁড়ি জানে। তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত। কারা জানে? না, সিঁড়ি, অর্থাৎ সমাজের শোষিত, নিপীড়িত, বঞ্চিত লোকেরা। তারা কি জানে? না, ধনীদের এই অত্যাচারের চিহ্ন পৃথিবীর কাছে চিরকাল চাপা থাকবে না। সিঁড়িতে আরোহণকারী মানুষদের পায়ের আঘাতে সিঁড়িতে যে ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষত চিরকাল ঢাকা দিয়ে রাখতে পারবে না আরোহণকারী। অর্থাৎ উচ্চবিত্তরা নিম্নবিত্তদের ওপর যে অত্যাচার করেছে, তাদের বুকে যে ক্ষত সৃষ্টি করেছে, সেই ক্ষত চিরকাল ঢাকা দিয়ে রাখতে পারবে না, এটা নিম্নবিত্তরা জানে। অর্থাৎ কবি এখানে আশার বাণী শোনাচ্ছেন। চিরকাল কেন চাপা থাকবে না? না, শ্রমজীবীদের ওপর উচ্চবিত্তদের অত্যাচারের কাহিনী চিরকাল চাপা থাকবে না, কারণ সত্যকে কখনোই চাপা যায় না। সত্য আপন গতিতে ছড়িয়ে পড়বেই। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। সম্রাট হুমায়ুন যেমন যে সিঁড়ি দিয়ে আরোহণ করেছিলেন,
সেই সিঁড়ি থেকেই পা পিছলে পড়ে গিয়ে তিনি আহত হন এবং কিছুদিন পরে তার মৃত্যু হয়। অর্থাৎ এই সিঁড়ি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তেমন সমাজের যে নিচু তলার মানুষের ওপর ভর করে উচ্চবিত্তরা সমাজের উঁচু তলায় উন্নীত হয়, সেই নিচু তলার মানুষরাই ধনীর পতনের কারণ হবে বলে কবির বিশ্বাস। কবি এক শাশ্বত সত্যে বিশ্বাসী যে পরিবর্তন আসবেই, পরিবর্তন অবশ্যম্ভাবী। আমরা কবি নজরুলের কণ্ঠেও শুনতে পাই, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। কবির আশা এবং বিশ্বাস যে শ্রমজীবী মানুষেরা নিশ্চয়ই একদিন প্রতিবাদ করবে এবং তাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে। এই আশার আলো, আশার বাণী দিয়েই কবি এই কবিতাটি শেষ করেছেন। এই লাইনগুলো তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে। এখানে বক্তা হলো সিঁড়ি, অর্থাৎ সমাজের তথাকথিত বঞ্চিত, নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত মানুষ। তোমাদেরও বলতে কাদের বোঝানো হয়েছে? তোমাদের বলতে যারা সিঁড়িতে আরোহণ করে ওপরে ওঠে, অর্থাৎ উচ্চবিত্তদের বোঝানো হয়েছে। তারা সমাজের নিচু তলার মানুষদের সিঁড়ি বানিয়ে তাদের শ্রমের ওপর ভর করে নিজেদের সম্পদের ভাণ্ডার স্ফীত করে নিজেদেরকে সমাজের উঁচু তলার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। পদস্খলন শব্দের অর্থ কি? পদস্খলন মানে পা পিছলে পড়ে যাওয়া। আবার নৈতিক চরিত্রের অধঃপতনকেও পদস্খলন বলা হয়। কিন্তু এই কবিতায় পদস্খলন বলতে ক্ষমতাচ্যুত বা সম্মানচ্যুত বোঝানো হয়েছে। আচ্ছা, কার, কোথায়, কিভাবে পদস্খলন হয়েছে? এখানে একটা ঐতিহাসিক ঘটনার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। ইতিহাসে আছে সম্রাট হুমায়ুন গ্রন্থাগারের সিঁড়ি দিয়ে অবরোহণের সময় পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন। অল্প কিছুদিনের মধ্যে তার মৃত্যু হয়। এই মন্তব্যের মাধ্যমে কাদের কি বলা হয়েছে, কেন বলা হয়েছে? এই মন্তব্যের মাধ্যমে সমাজের উঁচু তলার মানুষদের, অর্থাৎ ধনী মানুষদের তথা শোষক শ্রেণীর মানুষদের বলা হয়েছে যে তারা আর বেশি দিন সমাজের নিচু তলার মানুষদের ওপর অত্যাচার, নিপীড়ন, শোষণ করতে পারবে না। সম্রাট হুমায়ুনের মতোই তাদেরও পদস্খলন হবে। সম্রাট হুমায়ুন যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলেন সেই সিঁড়ি তার মৃত্যুর কারণ হয়েছিল। ঠিক তেমনি সমাজের উঁচু তলার মানুষেরা গরিবদের শ্রমের ওপর ভর করে নিজেদের সম্পদের ভাণ্ডার স্ফীত করে নিজেদের সমাজের উচ্চস্তরে উন্নীত করলেও সমাজের নিচুতলার মানুষরাই একদিন তাদের পতনের কারণ হবে। কারণ কবি এই শাশ্বত সত্যে বিশ্বাস করেন যে পরিবর্তন আসবেই। কাজী নজরুল ইসলামের মতো কবিও বিশ্বাস করেন কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। কবির আশা এবং বিশ্বাস যে শ্রমজীবী মানুষেরা নিশ্চয়ই একদিন তাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে। এই কবিতাটা ছোট, কিন্তু এর ইনার মিনিং আর প্রশ্ন উত্তর আলোচনা করতে গিয়ে আমার ভিডিওটা একটু বেশ বড়ই হয়ে গেল। আমি খুব শীঘ্রই একটা ছোট ভিডিও নিয়ে আসছি এই সিঁড়ি কবিতাটার ওপর, যাতে এই কবিতাটার সামারি আর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো থাকবে। খুব ছোট করে আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় তাতে তোমাদের একটু সুবিধে হবে। খুব ডিটেলসে আলোচনা করেছি, আমি যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি, কারণ এটাতে ইনার মিনিং আছে। তারপরেও তোমাদের যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধে হয় আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই উত্তর দেব।